ওই আমি করিহি নাই, করিতে পারি নাই, আমি করিহি নাই, করিতে পারিহি নাই, আমার মায়েরই খেদমত। মায়ের জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি করি বাংলাদেশ টেলিভিশনে। প্রতি শুক্রবার বিকেল 4:30টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। তাছাড়া মায়ের জন্য যেই ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং এক টাকার খবরে এই অনুষ্ঠানটি আমরা সরাসরি দেখে থাকি। মায়ের জন্য অনুষ্ঠানটি আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন যে প্রত্যন্ত এলাকার মায়েদের সঙ্গে তাদের স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি। কখনো স্টুডিওতে আমরা থাকি, আবার কখনো এমনি করে একেবারে প্রত্যন্ত এলাকায় মায়েদের পাশে বসে যাই। আজকে যেমন এসেছি গাইবান্ধার ফুলজুরি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাইনকার চরে। বাইনকার চর খুব গরম বোঝাই যাচ্ছে। এখানে যারা বসে আছেন একটু ভালোই হালকা হালকা বাতাস, কেউ ঘামছেন না, আমি ঘামছি। এটাও একটা কোনো নিশ্চয়ই সমস্যাও হতে পারে, সেই সব সমস্যা নিয়েও আমরা কথা শুনবো। আমাদের সঙ্গে আমরা সংযুক্ত হয়েছি এসকেএস হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মুশফিকের সঙ্গে। মুশফিক ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের এলাকায় আছি, কিন্তু আমি একটু চর অঞ্চলে আছি, আপনি হাসপাতালে, আপনাদের হাসপাতালে আছেন। আমরা মায়েদের সঙ্গে কথা বলবো। মূলত আপনি যেই সব পেশেন্ট দেখবেন তাদেরকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রেখেছেন এবং প্রেসক্রিপশনটা লিখে দিবেন। খুকুমণি সরকার দিদি আমাদের সঙ্গে আছেন। আমরা প্রাথমিক যেসব এই সময়ে গরমের মধ্যে অনেকের একটু কাশি, ঠান্ডা, একটু জ্বর ভাব এগুলো সব হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবো। দিদি, আজকে শুরুতে কাকে দেখব? স্মৃতি রানী। স্মৃতি রানী কোন দিকে? আসেন, এদিকে চলে আসেন, এখানে বসেন। বাহ, ভালো আছেন? এইটা নিয়ে কথা বলবেন, এটা আপনাদের সবার, হ্যাঁ, সবাই এটা নিয়ে কথা বলবেন। ডাক্তার আছেন, এই যে মুশফিক স্যার, হ্যাঁ, তারে বল। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। দাদা নমস্কার। এইদিকে, হ্যাঁ, আমারে বলেন কি সমস্যা? আমার প্রেশার, আচ্ছা, ঘাড় ধরে, তারপরে হচ্ছে মাথা ব্যথা। আচ্ছা, রোদে থাকেন অনেক? রোদে কমই থাকি। কি কাজ করেন এমনিতে? আমি বাসায় থাকি। বাসায় থাকেন, কিন্তু একটু এই যে চর এলাকায় কাজ টাজ করতে হয় না? ঘাস তোলা লাগে, হ্যাঁ। এটা কি রোদে থাকে? রোদে একটু সকালেই যাই, রোদে একটু কমেই থাকি। আচ্ছা, রোদে থাকাটা তো একটু ভালোই আছে নিশ্চয়ই, মানে সকালের রোদটা তো ভালোই। আগে সকালের রোদটা নিয়ে একটু কথা বলি, তারপর মাথা ব্যথা, একটু ঘাড় ঘোরাতে পারে না স্মৃতি দিয়ে, সেটা নিয়ে বলবেন। স্যার, একটু রোদে থাকার যে সুবিধা, আমরা তো প্রথমে রোদকে ভয় পাই, মানে এই দুপুরে রোদটা ভীষণ, মানে আসলেই ভয়ঙ্কর, এই যে এরকম গরম পড়েছে, কিন্তু এমনিতে সকালের রোদটা কত ভালো মেয়েদের জন্য, এটা একটু যদি বলেন। ধন্যবাদ। সাধারণত আমাদের বোন মিনারেলাইজেশনের জন্য এবং হাড়ের গঠন, সুগঠিত গঠনের জন্য আমাদের ভিটামিন ডি এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর সাধারণত এটা কোনো অ্যানিমাল সোর্স থেকে পাওয়া যায় না, এটা সানলাইটের মাধ্যমে পাওয়া যায়। সেক্ষেত্রে মহিলাদের জন্য প্লাস নবজাতক যে শিশুরা আছে তাদের বোন মিনারেলাইজেশন, বোন ডেনসিটি বাড়ানোর জন্য, হাড়ের গঠন সুগঠিত হওয়ার জন্য, মজবুত হওয়ার জন্য সকালের রোদের গুরুত্বটা অনেক বেশি। এই জন্য যারা আমরা গ্রামে গঞ্জে থাকি বা ওই যে চরাঞ্চলে যাদের সঙ্গে আমাদের আজকে প্রোগ্রাম, তারা এটার এক্সপোজারটা খুব ভালো মতোই পায়। সেক্ষেত্রে শহরের লোকেরা এটা থেকে একটু ডিপ্রাইভে বলা চলে, যারা ফ্ল্যাটের মধ্যে দেখা যাচ্ছে একটা বন্দি জীবনযাপন করতেছে। সেক্ষেত্রে চরের লোকেদের এটা একটা প্লাস পয়েন্ট, প্লাস বেনিফিট। আচ্ছা, বুঝতে পারছেন তো স্যার যেটা বলছে? সকালবেলার জন্য যে ঘাস টাস কাটেন বললেন, হ্যাঁ, তারপরে ধানের জন্য ধান শুকাতে জানি যে ভুট্টা শুকানো আছে, সকালবেলা যখন নাকি রোদটায় নামেন আপনাদের জন্য খুবই এটা উপকারী। মানে সকালের রোদটা বলে মানে সকাল থেকে, সকালে তো অত সকালে তো রোদ ওঠেই নাকি, সকালবেলায় রোদ ওঠে, মানে 11টা পর্যন্ত রোদটা খুব ভালো,
মেয়েদের তারপর থেকে হ্যাঁ তারপর থেকে চড়া রোদটা একটু ইয়ে হয়, আমরা কাহিল হয়ে যাই, ওইটাতে গরম লাগে, গায়ে র্যাশ ওঠে, ঘামচি হয়, কিন্তু বাকিটা খুবই ভালো। আর স্মৃতি রানীর যে সমস্যা, এটার একটু যদি কোনো সমাধান দেন ডক্টর মুশফিক। করে স্মৃতি রানীর বয়সটা একটু বললে ভালো হতো। বয়স কত ছিল ওনার? 40 বছর বয়স। সাধারণত আমাদের 40 এজ ওভার 40 যখন হয়ে যায় তখন অনেকগুলো সিস্টেমেটিক প্রবলেম দেখা যায়, যেমন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিস্টেম বডি হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো ওনার যেহেতু এজ 40 প্লাস হয়ে গেছে, এখানে হাইপারটেনশন হতেই পারে। ওনার হাইপারটেনশনটা আমাদেরকে আবার মানে রিইভ্যালুয়েট করতে হবে। এক্ষেত্রে ওনার প্রতি আমার পরামর্শ থাকবে, উনি নিকটস্থ কোনো আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হসপিটালে এসে ওনার প্রেশারটা নিয়মিত চেক আপ করাবে, সকাল এবং বিকাল। চেক আপ করানোর পরে যদি দেখা যায় যে প্রেশার সবসময় বাড়তি থাকতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ প্রেসক্রাইব করব। আদারওয়াইজ ওনার ঘাড় ব্যথা এবং মাথা ব্যথার জন্য আপাতত আমরা রিভার্ট 2 বেলা দিতে পারি 7 দিনের জন্য, এবং মাথা ব্যথার জন্য উনি প্লেন নাপা খাবে 3 বেলা করে। মাথা ব্যথা হলে খাবে, আর না হলে খাবে না। আর হাইপারটেনশনের বিষয়টা রিইভ্যালুয়েট করার জন্য ওনাকে অন্ততপক্ষে 1 সপ্তাহ প্রেশারটা মনিটরিং করতে হবে আমাদের। ধন্যবাদ। আচ্ছা, হাসপাতাল তো বেশি দূরে না, এসকেসেও যাইতে পারেন। এসকেসের জন্য, এসকেস তো মানে গরিব মানুষের জন্য খুবই গায়েবান্ধা, এবং কত পার্সেন্ট, 75% ফ্রি করে দেয়। মানে যদি আপনার 100 টাকা ফিজ হয়, তাহলে আপনার 25 টাকা দিলেও আপনার পুরো চিকিৎসা করাই দিবে, এরকম সার্ভিসটা দেয় এসকেস হাসপাতাল। তো স্যার ওই হাসপাতালে আছেন, ওনাকে আপনারা কনসেশন দিয়ে দিয়েন তাইলে। ঠিক আছে, ডাক্তার দেখা আসেন। ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তারপরে কে দেখবে? আসেন আসেন। আসেন। বসে নেই গেল। আর একটু সামনে, ওই যে স্যার আছে তো, একটু জোরে কথা বলতে হবে। এটা ধরেন। নামটা বলেন। নাম মাসুদা। আমার নাম মাসুদা, বয়স 30-35। গর্ভবতী। আর কয় নাম্বার বাচ্চা এটা? 4 নাম্বার। গর্ভবতী, 4 নাম্বার বাচ্চা। কয় মাস হলো? 6 মাস। 6 মাস। 4 নাম্বার বাচ্চা, 6 মাস। কয়বার দেখাইছিলেন? একবারও দেখাইনি আমি। এমনি ফুলছেড়ি যায়, তোমার হলো সাধারণ এক মহিলা ডাক্তার নিকে, মানে হলো তাই হলো, তাকে আমি দেখাইছি যে হলো অনেক সমস্যা, মেলা সমস্যা দেখা দিছি। তাই আমাকে ক্যালসিয়াম বড়ি, আয়রন বড়ি দিছে, যে এগুলা খাবেন 1 মাসের মধ্যে, যে ওগুলা খাই হলো আরাম পাও, তাহলে তো ভালো, আর না হলে গাইনি ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, ফুলছড়িতে মহিলা ডাক্তার, কিন্তু উনি গাইনির না? না, উনি হাতুড়ে ডাক্তার। আচ্ছা, তো উনি শুধু দিছে। আপনার সমস্যাটা কি বলছেন, যে মেলা সমস্যা, এই জন্য গেলেন? মেলা সমস্যা মানে আমার হলো পেটে ব্যথা, খুব ব্যথা। সে হলো বয়স যখন 4 মাস, বাচ্চা 4 মাস থেকে সে বাচ্চার হলো ব্যথা আমার পেটে, তামান পিঠের মধ্যে, ফির কোমরে, তারপরে ফির হলো আমার পায়ের একগুলো হলো ভেতরে অগ আছে, অগগুলোর মধ্যে টাটাই বসে থাকলে আমার পা ফুলে যায়, এলে আমার সমস্যা। আচ্ছা, তো এই যে দিদি দেখেনি, খুকুমনি দিদি দেখে নাই? এখানে হলো কোনো আপা বা হলো স্যার এখানে আমরা কোনোটাই পাই না। আচ্ছা, আমাদের যাওয়ার আগে ওই ফুলছড়ি এলাকায়, এখান থেকে এই চর থেকে ফুলছড়ি যেতে কতখানি হাঁটতে হয়? মেলাখানি হাঁটতে না আগে, আর এখানে তো কোনো যানবাহন নাই। আচ্ছা, কোনো তাল বেতাল আমাদের হলে তখন হলো ওই জলচকিত করিয়া নিয়ে যেতে হয়। জলচকিতে করে এরকম উঠায় নিয়ে যায়। বাড়িতে লোক আছে নিয়ে যাওয়ার? বাড়িতে নাই, 2 জন আছে, আমার ভাসুর আমার বাড়ি এলায়, এমনও মানুষ ডাকা নাগে এমন বিপদ আইলে। আচ্ছা আচ্ছা। স্যার, ওর 4র্থ বাচ্চা এবং তার প্রচন্ড ব্যথা, তো ফুলছড়িতে গিয়ে একজন ডাক্তারকে দেখিয়েছিল। ডাক্তার ঠিক না, ওনাদের ভাষায় হাতুড়ে ডাক্তার, মানে উনি হয়তো মানে তো ওনার জন্য ওনাকে তো স্যার একটু চেক আপের দরকার আছে মনে হয়।
এখন কি কি সমস্যা হচ্ছে ওনার? এখনো ওই পেটে ব্যথাই আছে, আর কোনো কিছু না। কোন কোন সাইডে ব্যথা বলেন? এই যে নামা পেটে নিচে টানি টানি ধরে। আপনার প্রস্রাবে কোনো জ্বালা পোড়া আছে বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এই ধরনের কোনো অসুবিধা ফিল হয়? হয় না। আর আপনি, আমি শুনতে পাইলাম আপনি বললেন যে আপনার পা পা একটু ফুলে গেছে, তাই না? এই সমস্যাটার কথা বলছিলেন মনে হচ্ছে। জি। এখন আপনার এর আগের বাচ্চাগুলো কি সব স্বাভাবিকভাবে নর্মাল ভাবে হয়েছে নাকি সিজারিয়ান সেকশনের মাধ্যমে? নর্মাল। তাহলে আপনার হয়তো এই এক্সপেরিয়েন্সটা আছে যে বাচ্চা পেটে থাকলে একটু হালকা পাতলা ব্যথা থাকবেই তলপেটে, বাচ্চা নড়াচড়া করলে অনেক সময় ব্যথা লাগে। আর আপনার পায়ে যে পানিটা জমছে, পায়ে গর্ভাবস্থায় পায়ে পানি জমার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো ফিজিওলজিক্যাল ইডেমা বলে। আপনি যখন শুবেন পায়ের নিচে 2টা বালিশ দিয়ে শুবেন, আর হচ্ছে পা ঝুলায় কোথাও বসবেন না। আর যেহেতু 6 মাস চলতেছে, আপনার রুটিন ইনভেস্টিগেশনগুলো করা দরকার। যে আপনার যদি হাই প্রেশার থাকে প্রেগনেন্সিতে, যেটা আমরা বলি যে যদি প্রেগনেন্সিতে হাইপারটেনশন থাকে, সেক্ষেত্রেও পানি অনেক সময় চলে আসে। তো প্রেশারটাও দেখা দরকার, প্লাস রুটিন যে চেক আপগুলো দরকার, আমাদের গভর্নমেন্ট থেকে বলা আছে যে 4টা অন্তত পক্ষে অ্যান্টিনাটাল চেক আপের ব্যবস্থা আছে WHO থেকে। আপনি এ পর্যন্ত 6 মাস হয়ে গেছে, আপনি একটাও চেক আপ নেন নাই। এটা আপনি ভুল করছেন, যদিও আপনার আগের এক্সপিরিয়েন্স আছে, বাচ্চা হওয়ার 3টা বাচ্চা আছে। তো সেক্ষেত্রেও আপনি যে কোনো কাছাকাছি আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা সদর হসপিটাল বা অন্যান্য যে কোনো হসপিটালে গিয়ে একজন গাইনি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখে আপনার রুটিন টেস্টগুলো করাবেন, প্লাস চেক আপ করাবেন। আর এই মুহূর্তে আপনি আপনার তলপেট ব্যথার জন্য আমরা অ্যান্টিস্পাজমোটিক ভিসেরালজিন দিতে পারি। ভিসেরালজিন বা অ্যালজিন 3 বেলা করে খাবেন, পাশাপাশি গ্যাসের ওষুধ, আয়রন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলো থাকতে হবে। আমি আপনার আপনার পরামর্শগুলো আমি আরেকটু মাসুদ আপাকে বলে দিই। তার সাথে আমাদের কিশোরীরা আছে যারা ক্লাস 10-এ পড়ে, এখানে না সবাই 10-এ না, শিক্ষিত মেয়েদের উচিত না এটা সাহায্য করা। আর মাসুদা আপা যেটা বললো যে এখান থেকে তো নিয়ে যাওয়া তো মুশকিল, আর ফুলছড়ি যেতে হলে অনেক দূর। আমি তো হেঁটে আসছি, মানে আমি অল্প একটু হেঁটে আসছি, কিন্তু এরকম রোদ আর এরকম গরম বালির উপর দিয়ে হাঁটতে হয় না, অত তো কোনো যানবাহনও নাই। আর আরেকটা কথা আপনাদের বলি, আপনি কিছু মনে করেন না আমার কথায়, 4 নাম্বার বাচ্চার কেন দরকার পড়লো? তাল বেতালে আমি শুই করি তো সবুজছাতা, সেখানে হলো আমার কোমরের ব্যথার জন্য শুই দেয়নি। আচ্ছা, আর আমি বড়ি খেতে পারিনি, এই জন্য আমার হলো দোষে এই জিনিসটা। আচ্ছা, তাইলে আপনি হলেন যে সুই করেন, সুই দিতে পারেন নাই, এবং আপারা দেয়নি কোমরের ব্যথা দেখিয়ে, কোমরে ব্যথা থেকে আপারা দেয় না। কিন্তু আপনারা নিয়ম বলে দিছে না যে আপনি সুই দিবেন না, কিন্তু আপনি কিছু ব্যবহার করবেন। আপনি বড়ি না খেতে পারলেও আপনার স্বামীকে বলবেন ব্যবহার করতে কিছু, তাই তো বলছে ঠিক। পুরুষ মানুষেরা তারা তো ব্যবস্থা নিবে না, আমাদের এখানে নেয় না। তাহলে মরলে তো মরবে তো বউটা। আপনি বাচ্চা হতে গিয়ে যদি আপনার কোনো অসুবিধা হয়, আপনার যদি বাচ্চা হতে গিয়ে আপনার এই যে কোনো টান খায়, আপনার ছিঁড়ে টিড়ে যায়, ঘা হয়, অপারেশন লাগে, কিছু লাগে, তারপরে যদি আপনি ভুগতে থাকেন, ধরেন আপনার ওইখানে প্রস্রাবের জায়গায় আপনার ঝামেলা হলো, হলো, আপনার কিন্তু 2 দিন পরে ছাইড়া দিয়ে চলে যাবে। আমি কিন্তু সব মহিলাদের জন্যই বলতেছি কথাটা। ঠিক, কথাটা খারাপ না। হ্যাঁ, কথাটা খারাপ নাকি খারাপ না, এখানে ধরে বলেন। কথাটা খারাপ না, এটা ঠিক কথা। তাহলে কেন আমরা আমাদের এই রিক্সার এই যে 4 নাম্বার বাচ্চা, সবগুলা বাচ্চারে একটা কোলে, একটা পিঠে, একটা ঘরেরও তো অনেক কাজ করতে লাগে, খাটনিটা তো আপনারই হয়। আবার বলতেছেন হাসপাতালে নেওয়ার লোক নাই, তাহলে এই জিনিসটা কিন্তু বুদ্ধির কাজ হলো না। আমার এখানে যে 4টা ছোট ছোট মেয়েরা আছে, অনেকেই আছে, সবার কাছে এইটুকু শুধু পরামর্শ, তোমরা সবাই মিলে একটু মায়েদেরকে, এই যে ভাবিরা আছে, আপারা আছে, যাদের বিয়ে হয়েছে বা কারো একটা বাচ্চা হয়েছে, কেউ আরেকটা বাচ্চার জন্য প্ল্যান করতে, তাদেরকে একটু বুঝাবা, একটু বাচ্চা নিতে গেলেও বুঝে শুনে বাচ্চা নেওয়ার দরকার। আর 4টা বাচ্চার তো দরকারই ছিল না, 4 নাম্বার বাচ্চা। আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে এখন আর যা হয়েছে আর মন খারাপ করার কিছু নাই। এখন কষ্ট করে হলেও এখন দিদি আছে, কুকুমনি দিদি, আর স্যার যেসব পরামর্শগুলো দিছে সেগুলো তো আপনার মানতেই হবে। হ্যাঁ, তাহলে
এখন আমি একটু দিদিকে বলবো, দিদি আপনি একটু ওনারে একটু ভিজিট দিয়েন আর কি মাঝে মধ্যে, কারণ ওনার তো আর 6 মাস হয়ে গেছে, এত দূর পর্যন্ত যাওয়াটাও একটু কঠিন হয়ে যাবে। আর আরও যদি কোনো সাপোর্ট লাগে নিশ্চয়ই এসকেএস হাসপাতালের আছে, আমি মুশফিক স্যারের নাম্বারটাও দিয়ে যাবো। ফোন আছে তো, মোবাইল আছে না? তাহলে স্যারের নাম্বারটা, স্যার আমি আপনার নাম্বারটা একটু দিয়ে দিতে চাই ওনাদেরকে, যদি ইমার্জেন্সি কোনো কিছু লাগে তাহলে যোগাযোগ করলে আমরা রেসপন্স করব। ঠিক আছে স্যার, তাহলে আমরা আরেকজনকে দেখি। ওনার আসলে কাউন্সিলিং দরকার ছিল ওষুধের চেয়ে, আর ওষুধ যা লাগবে সেটা মনে হয় উনি দিয়ে দিতে পারবে খুকুমনি দি। আরেকজন আসেন তাইলে, আসো, ভেরি গুড। আসো, তুমি সামনে আসো, নামটা বলো মা। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ ফাতেমা আক্তার। স্কুলে যে পড়ায় তোমাদের সিলেবাসে যে আছে কি আছে, মানে এই অল্প বয়সে বিয়ে করলে মেয়েদের কি স্বাস্থ্যের কি ঝুঁকিটা হয়, কেন না করে যে 18 বছরের কম বয়সী মেয়েদের? 18 বছরের নিচে মেয়েদের বিবাহ হইলে তারা যখন 40-45 বয়সের ওইদিকে যায়, তাদের মানে কোমর পড়ে যায়, শারীরিক অনেক ক্ষতি হয়, তারপরে তারা বিছানা থেকে উঠতে পারে না, অনেক বেশি সমস্যা হয়, জন্য তারা কম বয়সে মা হওয়ার কারণে হয়তো অনেক সময় বাচ্চা হওয়ার সময় মারাও যেতে পারে। আমরা যদি একটু খুব সহজ ভাবে দেখি যে একটা গাছ লাগাইলে তারপরে একটুখানি এরকম লম্বা হয়ে গেল, হয়তো কোনো জায়গায় পানি বেশি, সূর্য বেশি, ঢ্যাং ঢ্যাং করে লম্বা হয়ে গেল, লম্বা হইলেই ওইটার মধ্যে ফল হয় না। আর যদি কোনো কারণে ফল ধরে, পেঁপে গাছের কথা যদি ধরি, হ্যাঁ ফল ধরেও, ওটা কি হয়, গাছটাও একদম টিংটিঙা, গাছটাও আর শক্ত সমর্থ হয় না, আর গাছের মধ্যে যেই ছোট ছোট ফলগুলো ধরবে ওগুলো সব ঝরে পড়ে যাবে। প্রথমে গাছটারও ক্ষতি, গাছটাও বড় হইতে পারলো না, ভিতরে আমাদের যেমন হাত পা বড় হয়, চুল বড় হব আমরা, দেখতে বড় হব, হ্যাঁ, তা আমাদের তো ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো বড় হইতে হয়, তাই না? ভিতরে শারীরিক গঠনটা হইতে হয়, এইটা গঠনটা শেষ হইতে হইতে কারো 18 কারো 19 হয়ে যায়। সেইটা শেষ না হওয়ার পরে যখন নাকি তুমি আরেকটা যে সন্তান নেয়, দেহের ভিতরে আরেকটা মানুষ জন্ম নেয়, তখনই তো পূর্ণাঙ্গ, ওইটা নিজেই পূর্ণাঙ্গ হয় না, তখন এটা আরেকটা হয়, তাহলে কি হয়, অপূর্ণাঙ্গ হয়ে যায়, এবং তাহলে নিজেরও ক্ষতি হয়। ওই যে তুমি যেটা বললে না, 40 বছরের আগেই কোমর পড়ে যায়, তারপরে নানা রকমের জ্বরের সমস্যা হবে, অনেক রকমের জ্বালাপোড়ার সমস্যা শুরু হবে, হ্যাঁ, যেটা নাকি হয়তো আগে লজ্জায় মানুষ বলতো না, হ্যাঁ, কিন্তু ভুগতো। আমরা দেখতাম না যে নানিরা দাদিরা মুখে বলে না, কিন্তু কিছু না কিছু হয়েছে। এখন তো আমরা সবাই গল্প করি, সবাই বুঝি, আমরা জানি কি হয়েছে, কিসের থেকে কি হয়, তাই না? বইতে পড়াতেও আছে। তাহলে তোমরা কি করবা একটু বলো। আমরা এখন জনগণকে সতর্ক করব যাতে 18 বছরের নিচে কোনো মেয়েদের বিবাহ না হয়, ওটাকে একটু বাল্য বিবাহ ধরা হবে, যাতে সবাইকে যাতে জোর করে বিয়ে না দেওয়া হয়, তার জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। তার জন্য 18 বছরের উপরে মেয়েদেরকে বিবাহ দিতে হবে এবং ছেলেদের 21 বছরের উপরে। আরো কিশোরীরা আছে, স্যার কথা বলবে, স্যারকে প্রশ্ন করো তাহলে তোমরা, আসো, নামটা বলো মা। আমার নাম মোসাম্মদ মিথি আক্তার। মিথি আক্তার, হ্যাঁ বলো। বয়স 18। হ্যাঁ, এই আমাদের তখন বয়সন্ধিকাল, মানে এই সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে, সেগুলোর মধ্যে এখন বলবো। হ্যাঁ বলো। আমাদের মিলসের সমস্যাটা বেশি, অনেকে যেমন পেটে ব্যথা হয়, যে কয়েকদিন থাকবে পেটে প্রচন্ড ব্যথা হয়, এটা মূলত খুব খারাপ লাগে, এটা ব্যথাটা, হ্যাঁ, অসহ্যকর ব্যথা হয়। সেটার জন্য কি মানে স্যারের কাছে কি প্রশ্ন, মানে কি আমি চাচ্ছি এর প্রতিকারটা, মানে আমি এর সলিউশনটা, আমি কিভাবে এই ব্যথাটা থেকে মুক্ত থাকতে পারবো সেটা। এটা মূলত মাসিকের সময় যে পেইনটা হয়, এটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সহ্য করা যায়। তখন দেখা যায় যে যখন অনেকের দেখা যায় যে তীব্র ব্যথা হয়, অনেক বেশি তীব্র ব্যথা, এটাকে আমরা মেডিকেল টার্মে ডিসমেনোরিয়া বলে থাকি, হ্যাঁ, যে তখন ওরকম যদি অতিরিক্ত ব্যথা হয় সেক্ষেত্রে তো ট্রিটমেন্ট নিতেই হবে। আর স্বাভাবিক যে ব্যথা, এটা সহনীয় পর্যায়ে থাকে, এটা মোটামুটি আমাদের মা বোনরা সবাই সহ্য করতে পারে।
যখন সহ্য সীমার বাইরে চলে যাবে তখন সেক্ষেত্রে ট্রিটমেন্ট নিতে হবে। তো ঘরোয়াভাবে কিছু পদ্ধতি অবলম্বন করা যায়, যেমন মেডিকেশন ছাড়াও যে আপনি ওই সময়টাতে তলপেটে একটু হট ওয়াটার সেক দিতে পারেন, হট ওয়াটার ব্যাগ দিয়ে, যে গরম পানির সেক অথবা ঠান্ডা পানি বরফের সেকও দেয়া যেতে পারে। আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, মিন্স সেই সময় কি কি খাইতে পারবো আর কি কি পারবো না, কারণ আমাদের এখানকার গ্রাম অঞ্চলে অনেকে অনেক কিছু জানে না যে কি খাইলে কি বলে, কি খাইলে বেশি হবে আর কি খাইলে কম হবে। এই সম্বন্ধে বলো তো কি বলে গ্রামের এখানে কি বলে যে কি খেলে বেশি হয়? টক জাতীয় কিছু খাইলে বেশি হয়। আর টকের কথাই আমি বেশি শুনে থাকি আর কি। টক খেতে মানা করে? জি হ্যাঁ, টকটা নিষেধ করে। এটা স্যার একটা ভালো প্রশ্ন, যে সবসময় এই বাচ্চাদেরকে এরকমই না করে যে টক খাওয়া যাবে না মেয়েদেরকে, এটার সাথে কি কোনো সম্পর্ক আছে কিনা? না, টকের সঙ্গে কোনো এটা কম বেশি হওয়ার কোনো সম্পর্ক নাই, ওটা একটা ভুল ধারণা। হ্যাঁ, যে ওটার সঙ্গে কোনো এটার সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক স্মার্ট। আমরা অনেক কিছু বুঝলাম এতে। হ্যাঁ, এখন তাহলে কি করতে হবে গ্রামে? এখানে আমাদের খাদ্য সম্বন্ধে একটু জ্ঞান দিতে হবে। খালি কি খাদ্য, খাবার, তারপর আপনার স্বাস্থ্য সম্বন্ধে। হ্যাঁ, কিন্তু ওই যে যারা গর্ভবতী, যাদের একটু তোমাদের চেয়ে একটু বড়, যাদের বিয়ে হয়ে গেছে অথবা তোমাদের সমান অনেকের বিয়ে হয়ে গেছে, তাহলে তোমরা গ্রামে মানে ঘরে ঘরে গিয়ে একটু কি করবা? তোমরা একটু তাদেরকে সাজেশন দিতে হবে যাতে অল্প বয়সে বিবাহ না হয়, আর যদিও বা হয় সেইভাবে কনসেপ্টটা যেন সেইভাবেই করে, যাতে এখন আধুনিক প্রযুক্তি সেই হিসাবে অনেক কিছুই ব্যবহার আছে যাতে বাচ্চা দেরিতে নেওয়া যায়। তো সেই সম্বন্ধে যদি মায়েরা একটু সচেতন হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধিটাও কমবে, আর স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকা যাবে। আমাদের ঘরে ঘরে একটা করে বিথি আক্তার থাকা দরকার। হ্যাঁ, প্রত্যেক একটা গ্রামে একটা বিথি আক্তার থাকলেও আমরা খুশি না? তাহলে তোমাদের থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে মানে সাক্ষাৎ দেখে খুব ভালো লাগতেছে, আমরাও কিছু শিখলাম আর কি। আমার কাছ আমি যেগুলো বললাম অনেকেও শিখলো এখান থেকে। তো মোট মিলিয়ে আপনাকে মানে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কেউ আছে স্যারের সাথে কথা বলবা? ডাক্তার স্যারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলেন, নাম, বয়স এবং আপনি কি অসুবিধা হচ্ছে আপনার এখন, অনুগ্রহ করে বলেন। জি, আমার নাম রূপা আক্তার। আমার বিয়ে হয়েছে 15 দিনও হয়নি, বাট বিয়ের পর থেকেই আমি লক্ষ্য করলাম একদিন পর থেকেই আমার শরীর খুব দুর্বল দুর্বল মনে হচ্ছে। আর আগে আমি ঘুমাইতাম না, দিনের বেলা ঘুমাইতাম না, কিন্তু বিয়ের একদিন পর থেকে এটাও লক্ষ্য করলাম সারাদিন শুধু ঘুম ধরে, আর শরীর তো প্রচুর দুর্বল। এক্ষেত্রে আমার কি করা উচিত? আমাদের প্র্যাকটিক্যালি আমরা একটা পেশেন্ট মানে এক্সাম্পল হিসেবে পেয়ে গেলাম যে অল্প বয়সে বিয়ের কারণে কি কি অসুবিধা হয় সেটা আমরা মানে এখানে আমাদের অনুষ্ঠানেই একজনকে আমরা পেয়ে গেলাম চাক্ষুষ প্রমাণ। হ্যাঁ, যে ওনার বিয়ে, উনি হিস্ট্রি দিল যে বিয়ে হয়েছে 15 দিন, এরপরে ওনার শারীরিক কিছু সমস্যা দেখা দিচ্ছে। সাধারণত আমাদের কালচার, আমাদের অনুযায়ী বিয়ে একটা মানে বিয়ের পরপরই দেখা যায় যে 2-3 মাস তো এমনিতে আনন্দ ঘন মুহূর্তে কেটে যায়, বিভিন্ন ঘোরাঘুরি বিভিন্ন জায়গায়, কিন্তু সেখানে ইনি একটা শারীরিক সমস্যার মধ্যেই পরে ওনার বিয়ের আনন্দ তো গেছেই, বাকি বাদ উনি ওনার ডেইলি লাইফ স্টাইল যেটা সেটাও ঠিক মতো উপভোগ করতে পারতেছে না। হ্যাঁ, এই যে এই বিষয়টা। তো এরপরেও অন্যান্য কোনো যদি ওনার অসুবিধা থেকে থাকে, আগে থেকে কোনো অসুস্থতা, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারে, তাহলে আমরা ওই অনুযায়ী পরামর্শ দিতে পারবো। স্যার তাহলে রূপাকে পরামর্শ দেই একটু। আপনার তোমার স্বামী তো এখন নতুন বিয়ে করছে, এখন তো একটু মায়া মমতা আছে, তাই না? তাহলে আগেই গিয়ে একটু হাসপাতালে গিয়ে দেখা আসো, বেশি দূরে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমাদের পেশেন্ট মোটামুটি যা ছিল সবাই আপনার সাথে কথা বলে খুবই খুশি। আমাদের কুকুমনি দিদি আমাদেরকে প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, আবারও হয়তো
আপনাদের সাথে নিশ্চয়ই এই অনুষ্ঠান, মায়ের জন্য অনুষ্ঠানটি হয়তো আমাদের করার সৌভাগ্য হবে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক আপনাদেরকে, প্রতি সপ্তাহে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, বাংলাদেশ টেলিভিশনে দেখেন। করিতে পারি নাই আমার মায়েরই খেদমত।